নমস্কার, আমি তরুণ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি জনসভায় জানিয়েছেন এই সামনে এই আবার সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে তামিলনাড়ু এবং বাংলায় জয় দেখছেন শাহ, মানে অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের খবরের কাগজে আজকের আনন্দবাজারে এই খবরটি বেরিয়েছে, জয় দেখছেন অমিত শাহ। এখন অমিত শাহ কি বলেছেন আগে সেটুকু বলে দিই, তারপরে আমি কেন বলেছেন সেই ব্যাখ্যায় আসবো। তিনি বলছেন যে চলতি বছরে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে চলেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুতে বিরোধী দল ডিএমকে এর সঙ্গে জোট চূড়ান্ত করতে আজ রাজ্যে গিয়েছেন শাহ। সেখানে পুদ্দুকোটাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। 2024 সালে টানা 3বার লোকসভায় হরিয়ানা জয় পেয়েছে দল। লোকসভায় হরিয়ানা জয় পেয়েছে দল। গত বছর দিল্লি, বিহার জয় সম্ভব হয়েছে। এবার তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গের পালা। আমরা দৃঢ় সংকল্প এবং পশ্চিমবঙ্গে এবার পালাবদল ঘটবেই, অর্থাৎ বিজেপি আসবেই। এখন এই যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলছেন, তিনি হচ্ছেন গিয়ে আর কি সমস্ত এই দল পরিচালনা করেন, নির্বাচন পরিচালনা করেন। এখন অমিত শাহ যখন এই কথাটা বলছেন তখন খুব ভেবেচিন্তেই বলছেন, হয়তো তার কাছে নিশ্চয়ই একটা অঙ্ক রয়েছে। কিন্তু উল্টো দিকে যারা রয়েছে তারা হচ্ছে তৃণমূল সরকার। আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 80-র মধ্য 80-র সময় থেকে তিনি যুব কংগ্রেসের তিনি মহিলা নেত্রী ছিলেন। সেখান থেকে তিনি রাজনীতি করতে 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 তিনি তার উত্থান, এত বছরের তো রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি আগে ছিলেন কংগ্রেসে, যুবনেত্রী ছিলেন, তারপরেতে তার ধীরে ধীরে উচ্চতা বাড়ে। তা এক সময় কংগ্রেসের দলের মধ্যে তিনি কংগ্রেসের দলের মধ্যে সিপিএম এর সঙ্গে একটা গোপন আঁতাত, এটা তাকে মারাত্মক চটিয়েছিল। তিনি বুঝেছিলেন যে সিপিএম তার যে প্রধান শত্রু, তার সঙ্গে লড়তে গেলে এই কংগ্রেসের সঙ্গে থাকলে চলবে না। সম্ভবত 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং 2011 সালে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ক্ষমতায় আসেন এবং মুখ্যমন্ত্রী হন। এই যে এত বছর ধরে তিনি রাজনীতি করছেন বাংলায়, রাজনীতির অলি গলি, অন্ধগলি, কানাগলি তার সব চেনা। তার এত বছরের ক্ষমতা এবং তার এত লোকপ্রিয়তা, তাকে দমন করা একটু মুশকিলের ব্যাপার। কিন্তু অমিত শাহ কোন অঙ্কে বলছেন? অমিত শাহ যেটা বলছেন সেটা হচ্ছে এসআইআর এর পর যে প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশে, কম বেশি 1 কোটি হবে, 1 কোটি মানুষ বাংলায় তারা কিন্তু উধাও হয়ে গেছে। এসআইআর এ কারণ কেউ মৃত দেখা গেছে, কারোর নাম ঠিকানা পাওয়া যায়নি, কেউ আসেইনি, কারোর বেনামে ছিল, সেগুলো সমস্ত বাদ পড়েছে। এখন বাদ পড়ার যে সংখ্যাটা না, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে বাংলাদেশ থেকে আসা হচ্ছে মুসলিম, যারা ছিল ভোট ব্যাংক। এই যে ভোট ব্যাংকের এই 1 লক্ষ মানুষের মধ্যে যদি 40-50% হচ্ছে মুসলিম, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যান, তারা যদি ভোট দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ভোটে একটা মারাত্মক অঙ্কের এদিক ওদিক হতে পারে। এখন সেটা কতটা, আমরা যতটা খবর পাচ্ছি তাতে মোটামুটি সারা দেশে এসআইআর কমপ্লিট হলে তাহলে সারা দেশে মোটামুটি 16 থেকে 20 কোটি লোক আমাদের কমে যাবে। ভাবুন, আমাদের যে ইনফ্লেটেড যে এটা ছিল, আমাদের যে জনসংখ্যা ছিল, আসল জনসংখ্যা এসে তখন দাঁড়াবে যে আসল জনসংখ্যা কত।
এবার জনগণনা হবে, জনগণনার পর নতুন ফিগার আসবে। এখন যা ফিগার পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি 20 কোটি মতো বাচ্চা। তখন অরিজিনালি ভারতবর্ষের জনসংখ্যা আপাতত আমরা বলতে পারি 120 কি 122 কোটি। সুতরাং যারা এই সমস্ত ভোটের অঙ্কের ওপরে নির্ভর করতেন তাদের পক্ষে এখন এই ভোট রাজনীতি ধরে রাখা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে অঙ্কের এদিক ওদিক হতে পারে বলে এখন অমিত শাহ এই কথাটা বলছেন। আর অমিত শাহ যখন বলছেন তখন তার গভীরতা বুঝতে হবে। আমি ধরে নিচ্ছি, হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে বিজেপি ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে, ক্ষমতায় এলে তাহলে তো বাংলাদেশের ব্যান্ড বেজে যাবে। আমার খবরটা করার মূল কারণ হচ্ছে এইটা, বাংলাদেশের কিন্তু পুরো ব্যান্ড বেজে যাবে। কারণ বিজেপি একেবারে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ছাড়বে। এবার দিল্লি থেকে নয়, বাংলা থেকে ঘাড়ের ওপরে নিঃশ্বাস ছাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে। কারণ বাংলাদেশে বাংলায় যদি বিজেপি আসে তাহলে বাংলাদেশে পণ্য সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিজেপি সরকার, লোকাল সরকার বন্ধ করে দেবে। কারণ লোকাল সরকার যে আছে বা লোকাল যারা বিজেপি নেতা আছে তারা কিন্তু কট্টর বাংলাদেশ বিরোধী, কট্টর। এই যে শুভেন্দু অধিকারীর নাম শোনেন এবং অন্যান্য নেতাদের নাম শোনেন, তারা কিন্তু কট্টর বাংলাদেশ বিরোধী। এই শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা আমরা যত বন্দর রয়েছে, স্থল বন্দর আছে, সেই বন্দরে গিয়ে আমরা, যদি ভারত সরকার বন্ধ না করে, আমরা গিয়ে ওখানে অবরোধ করে বন্ধ করে দেব। ফলে তারা যদি ক্ষমতায় আসে, বুঝতে পারছেন বাংলাদেশের কি অবস্থা হবে। একই তো সরকার একটা কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছে, তারপর যদি মনে করে যে না এইবারেতে আমাদের হয়তো একটা অনেক খারাপ পরিস্থিতি হলো, সেখানে একটা সাহায্য পাঠাতে হবে, সাহায্য পাঠাবে কি করে? C-130 প্লেনে কত যাবে? বেশি তো যেতে পারে না, সবই যায় স্থলবন্দর থেকে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে, সেখানে স্থলবন্দরগুলো যদি আটকে দেয়, তাহলে বাংলাদেশের কপাল কিন্তু পুড়ছে। আগামী মার্চ অথবা এপ্রিল এই সময়ের মধ্যে এই ভোটটা হবে। তবে এটাও বলা যায় যে এত দিন রাজনীতি করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি কিন্তু তার গুটি সাজিয়ে বসে আছেন। তিনি বহুদিন ধরে ভোট করছেন, 3 বার ক্ষমতায় উনি বসেছেন, উনি চতুর্থবারও বসার জন্য উনি তৈরি হয়ে রয়েছেন। এবং উনি যে লড়াকু নেত্রী, সেক্ষেত্রে তাকে কাত করা কিন্তু বিজেপির পক্ষে খুব মুশকিল। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে চান, তাহলে বড় বিজেপিকে একটু সমঝে চলতে হবে। কারণ যদি বাংলাদেশ ইস্যুতে মানে তৃণমূল নেত্রী যদি নরমপন্থী হন, তাহলে কিন্তু বিজেপি সরকার কেন্দ্র থেকে তাকে টাইট মারার ব্যবস্থা করে দেবে। এমনি টাকা পয়সা অনেক কিছু নিয়ে গন্ডগোল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে অভিযোগ করেন যে কেন্দ্র আমার প্রাপ্য অর্থ দেয় না, সে নিয়ে একটা বিতর্ক রয়েছে। সেটা কেন্দ্র সরকার একরকম কথা বলে আর পশ্চিমবঙ্গ সরকার একরকম কথা বলে। কিন্তু সামগ্রিক পরিস্থিতিতে আমি যা দেখছি, তাতে ভোটের অঙ্ক যদি এদিক ওদিক হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের সর্বনাশ কিন্তু চারদিক দিয়ে ঘনিয়ে আসছে, চারদিক দিয়ে ঘনিয়ে আসছে। এবার আগামী দিনে কি হতে পারে না হতে পারে, সেটা মার্চ এপ্রিলে যখন ভোট হবে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনটা বাংলাদেশের পক্ষে সুদিন আসছে না দুর্দিন আসছে। তবে আমার মনে হয় দুর্দিন আসার আশঙ্কাটাই বেশি। যেদিক দিয়েই হোক না কেন, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিক অথবা রাজ্যে বিজেপি সরকার আসুক, পশ্চিমবঙ্গে গুলো বন্ধ করে দিক, যে কোনো দিক দিয়ে হোক না কেন, বাংলাদেশের ভাগ্যে কিন্তু নানান দুর্গতি আছে, এটা আমি আগাম বলে দিচ্ছি।
ফলে আপনারা যারা এই যে ভারত বিরোধী করে যে যারা যে চেঁচাচ্ছেন না, এই ভারত বিরোধিতা এবার কিন্তু আপনাদের কষ্টের মুখে ফেলবে। যেখানে ভারত ছাড়া আপনাদের চলে না, চিকিৎসা থেকে খাদ্য পর্যন্ত, ভ্রমণ, প্রয়াদি, সমস্ত কিছু আপনাদের ভারতবর্ষ ভিত্তিক, সেখানে ব্যবসা আমি ছেড়ে দিলাম। যদি খাদ্যপণ্য এবং স্বাস্থ্য পরিষেবা যদি আপনাদের আঘাত পড়ে এবং ভিসা যদি আপনাদের বন্ধ করে দেওয়া হয় এবং এখানে এলে যদি আপনারা হেনস্থার শিকার হন, তাহলে পরে আপনারা যাবেন কোথায়? সুতরাং যারা এই যে ভারত বিরোধিতা করছেন না, তারা একটু তলিয়ে ভাববেন। যখন তারা এই বড় রকমের অসুখে পড়বেন, তারা বা তাদের আত্মীয় স্বজন, কারণ এখন তো সব ম্যাপিং হচ্ছে, যারা যারা এই সমস্তগুলো করছেন তাদের কিন্তু সব ডকুমেন্ট কিন্তু তোলা রয়েছে। যখনই আপনি পাসপোর্ট যখন রিনিউ ভিসার জন্য যখনই পাসপোর্ট জমা দেবেন, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার টুইটার, আপনার কি বলে ইউটিউব, সমস্ত কিন্তু স্ক্যানিং হচ্ছে। আর যাদের যাদের দেখা যাচ্ছে ভারত বিরোধিতার সমস্ত কোনো একটা পাওয়া যাচ্ছে, তাদেরকে কিন্তু তাদের এবং তাদের আত্মীয় স্বজন কাউকে কিন্তু কোনো ভিসা দেওয়া হবে না। এটা তো বিজেপি সরকার না এলেও এটা হবে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না এলেও এটা হবে। ভিসা দেওয়া তো কেন্দ্রের ব্যাপার। আমার দেশে আমি আপনাকে আসতে দেব কি না দেব, সেটা হচ্ছে আমার নিজের দেশের সিদ্ধান্ত। আপনার দেশে তো ভিসা বন্ধ করেই দিয়েছে, এখান থেকে ভিসা বন্ধ হয়ে গেছে। তা আমাদের তো আর বাংলাদেশে খুব একটা প্রয়োজন হয় না। বাংলাদেশে যদি ভারতীয়দের ভিসা যদি বন্ধ করে দেয়, এবার আপনারা যখন মেট্রো রেলটা খারাপ হবে, আপনাদের যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, যান্ত্রিক দুর্ঘটনা ঘটবে, সারাবে কে? তখন কিন্তু ভিসার দরকার হবে, ভারতীয় ইঞ্জিনিয়ারদের দরকার হবে। তো বাংলাদেশের ইঞ্জিনিয়ার নেই যেগুলো গিয়ে ওখানে ওই ক্রিটিক্যাল যত সলিউশন আছে সেগুলো করতে পারবে। যাই হোক, আপনারা যা করছেন বুঝেই করছেন, ভেবে চিন্তেই করছেন। আরো করুন হিন্দু হত্যা, আরো করুন ভারত বিদ্বেষ ছড়ান, আপনারা তার ফল হাতে নাতে পেয়ে যাবেন। এ জীবনের দোষ না, সব যত দোষ আছে এ জীবনেই স্খলন হয়। আপনারা আপনাদের পাপ স্খলন করে আপনারা তারপরে দিয়ে যেতে পারবেন। আপনারা ওপরে জান্নাতে যান অথবা আপনারা জাহান্নামে যান, বুঝে নেবেন তখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।